ছোটবেলায় একটা গল্প আপনারা পড়েছেন, আমরাও পড়েছি। একজন সাধু ছিলেন, একজন যোগী পুরুষ ছিলেন, যিনি গুহার অভ্যন্তরে ধ্যান করতেন। একটা ইঁদুর তাকে খুব খেয়াল করত। ইঁদুর তার পাশে বসে এই মহাপুরুষের ধ্যান তিনি যখন ধ্যান করতেন তখন সেটা অবজার্ভ করত, অর্থাৎ পর্যবেক্ষণ করত। আর মহাপুরুষের ধ্যান ভঙ্গ হলে তিনি যখন ফলাহার করতেন বা ধরুন ছোলার খোসা, ফলের খোসা ইত্যাদি ইত্যাদি ছিটিয়ে দিতেন, ইঁদুরটা ভারী আনন্দে সেসব খেত। একদিন ইঁদুরটার মন খারাপ, মহাপুরুষ জিজ্ঞেস করলেন, যোগী পুরুষ জিজ্ঞেস করলেন যে কি ব্যাপার। বললো একজন বিড়াল খুব অত্যাচার করছে মহারাজ। ও বললো এই কথা, বলে একটু জল ছিটিয়ে দিলেন, সঙ্গে সঙ্গে ইঁদুরটা বিড়াল হয়ে গেল। আবার কয়েকদিন গেল, আবার ধ্যানের পরে একদিন হঠাৎ করে খেয়াল করলেন সেই বিড়ালটা মন খারাপ করে চুপচাপ চৌকাঠের সামনে বসে আছে। আরে হলোটা কি তোমার, আবার মন খারাপ কেন? আর বলবেন না মহারাজ, আপনি আমাকে বিড়াল করে দেওয়ার পরে আমি জঙ্গলে চলে গিয়েছিলাম, জঙ্গলে একপাল কুকুর এমন অত্যাচার করছে, যখন তখন ধমকাচ্ছে চমকাচ্ছে, কি যে করি। আরে বলবে তো, এই ব্যাপার, এই নাও। ফু করে তার কমণ্ডলু থেকে কয়েক ফোঁটা জল ছিটিয়ে দিলেন এবং বিড়ালটা সঙ্গে সঙ্গে কুকুর হয়ে গেল। কয়েকদিন যায়, কয়েক মাস যায়, তারপরে আবার মহারাজ একদিন ধ্যানের শেষে দেখেন একটা কুকুর তার সেই গুহার বাইরে চুপটি করে বসে আছে, প্রচন্ড মন খারাপ, চোখের জল পড়ছে। আরে কি ব্যাপার, কেমন আছো, কি খবর? মহারাজ আর বলবেন না, জঙ্গলের মধ্যে তো ঘুরে বেড়াই, একটা সিংহ আমাকে মাঝে মধ্যেই ধমকাচ্ছে, বলছে আমাকে নাকি খেয়ে ফেলবে। ও তাই, আচ্ছা আচ্ছা। ফু বলেই নাও মন্ত্রপুত জল দিয়ে দিল, কুকুরটা সঙ্গে সঙ্গে সিংহ হয়ে গেল। সিংহ এবারে দাপটের সঙ্গে ঘুরে বেড়াচ্ছে জঙ্গলের মধ্যে। তাকে যে সন্ন্যাসী মহারাজ, যোগী মহারাজ বলে দিয়েছিলেন সবসময় সত্যের পথে থাকবে, কখনো অন্যায় করবে না, কখনো কাউকে অন্যায় করতে দেবে না, তুমি এখন এই বনের রাজা, সেসব কথা কি আর মনে থাকে? একবার যখন চেয়ারে বসে পড়ে কেউ, তখন সে উদ্ধত হয়ে যায়, তখন সে হিংস্র হয়ে যায়, তখন চুরি শুরু করে, ফেরেববাজি শুরু করে, ডাকাতি শুরু করে, যেভাবে এ রাজ্যের সরকার করে চলেছে সেরকম আর কি। তো সেই সিংহ একদিন ভাবলো কি, আচ্ছা এত মাংস খাচ্ছি, একটা মানুষের মাংস খেলে কেমন হয়, বলে সেই যে যে তাকে ইঁদুর থেকে সিংহে রূপান্তরিত করেছেন, সেই যোগী মহারাজকে খাওয়ার জন্য আস্তে 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 করে সেই সাধনার গুহার দিকে সে অগ্রসর হতে থাকলো গুটি গুটি পায়ে। এবং যোগী মহারাজ তিনি ধ্যান করেন, তিনি দিব্য চক্ষে দেখতে পেলেন ওই সিংহ আমাকে খেতে আসছে, আচ্ছা বেটা, বলে তিনি তার কমণ্ডল থেকে একটু জল ঢেলে ছিটিয়ে দিলেন, পুনর্মূষিক ভব, তার মানে তুমি আবার ইঁদুর হয়ে যাও। সঙ্গে সঙ্গে সেই সিংহ, সেই যে এতবার সে জন্মান্তর করে 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 সিংহ হয়েছিল, আবার সেই চুহা হয়ে গেল, আবার ইঁদুর হয়ে গেল। নমস্কার বন্ধুরা, আমি দীপঙ্কর মণ্ডল, আপনারা দেখছেন নবান্ন নিমন্ত্রণ। এই যে পুনর্মূষিক ভবর গল্প বললাম, এর সঙ্গে রাজনীতি জড়িয়ে আছে, এর সঙ্গে রাজ্য জড়িয়ে আছে। গোটা ভিডিওটা অত্যন্ত মন দিয়ে দেখবেন। এর সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের ভবিষ্যৎ জড়িয়ে আছে, এর সঙ্গে রাজ্য বিজেপির ভবিষ্যৎ জড়িয়ে আছে। কেন এই গল্পটা বললাম? ৭৫তম জন্মদিন ছিল গতকাল ১৭ই সেপ্টেম্বর। এদেশের প্রধানমন্ত্রী, এদেশের একজন যোগী পুরুষ, যিনি বিশ্বগুরু, বিশ্বত্রাতা নরেন্দ্র দামোদর দাস মোদী, গোটা দেশে, গোটা পৃথিবীতে সেটা উদযাপন হচ্ছে। এবং শহর কলকাতাতেও একটা বিশেষ প্রদর্শনীর আয়োজন করা হয়েছে, সেই প্রদর্শনী এখনো চলছে। ভারতীয় জাদুঘরে একটা প্রদর্শনী উদ্বোধন করতে গিয়েছিলেন রাজ্য বিজেপির সভাপতি শ্রমিক ভট্টাচার্য। শ্রমিকবাবু অত্যন্ত পণ্ডিত মানুষ, তিনি অত্যন্ত সুবক্তা, তিনি ভীষণ ভালো বক্তৃতা দেন। তবে এই ভোটের কয়েক মাস আগে রাজ্য বিধানসভা ২০২৬-এ যে ভোট হতে চলেছে, মহারণ হতে চলেছে, রাজনৈতিক মহাযুদ্ধ হতে চলেছে, তার আগে শ্রমিক ভট্টাচার্য অত্যন্ত ইঙ্গিতপূর্ণভাবে একটা মন্তব্য করেছেন, আপনারা অনেকে এখনো হয়তো জানেন না। লেবার রুমে অটল বিহারী বাজপেয়ী আর লালকৃষ্ণ আদবানি না থাকতেন, তাহলে তৃণমূল নামক শিশুটির জন্ম হতো। তিনি বলেছেন যে তৃণমূল কংগ্রেসের যখন জন্ম হচ্ছিল, তখন লেবার রুমের মধ্যে অটল বিহারী বাজপেয়ী এবং LK আদবানি, লালকৃষ্ণ আদবানি না থাকলে জন্মই হতো না তৃণমূল কংগ্রেসের। এই তৃণমূলের জন্ম কংগ্রেসের গর্ভ থেকে বেরিয়ে ১৯৯৮ সালের ১লা জানুয়ারি মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে, তিনিই তখন চেয়ারপারসন ছিলেন, এখনো তিনি চেয়ারপারসন আছেন। এই দলের মাথা কখনো চেঞ্জ হয় না, যেটা অভিযোগ ওঠে তার বাড়ির লোকেরা, রক্তের সম্পর্কের যারা লোকজন, তারাই নেতা হয়। তো তাদের যে জন্ম হয়েছিল সেটা বিজেপি দিয়েছিল, এমনটা বলছেন শ্রমিক ভট্টাচার্য। শ্রমিক ভট্টাচার্য তিনি তো বেফাঁস কোনো কথা বলবেন না, তিনি অত্যন্ত ভেবে চিন্তে কথাটা বলেছেন। কোন দিন বলেছেন?
না এদেশের যোগী পুরুষ, এই পৃথিবীর অন্যতম বড় যোগী পুরুষ, অন্যতম বিশ্ব বন্ধু, বিশ্ব ত্রাতা যাকে বলা হয়, নরেন্দ্র দামোদর দাস মোদীর ৭৫তম জন্মদিন। এবারে একটুখানি আপনারা ভেবে দেখুন, একটু রিকল করুন, কয়েকদিন পিছিয়ে যান। এটা তো সত্যি, এটা তো মেনে নেওয়ায় কোনো অসুবিধে নেই। বিজেপি না থাকলে, বিজেপির নেতারা না থাকলে, বিজেপির যারা তখনকার প্রধানমন্ত্রী না থাকলে এই তৃণমূল কংগ্রেসের জন্ম হয় না। তখনও মানে ১৯৯৯ সালে কেন্দ্রে জোট সরকারে মমতা বন্দ্যোপাধ্যায় ছিলেন কেন্দ্রীয় মন্ত্রী, প্রথমে রেলমন্ত্রী, তারপরে দপ্তরহীন মন্ত্রী, তারপরে কয়লা মন্ত্রী, ইত্যাদি ইত্যাদি করে অনেকগুলো ধাপ তাকে পেরোতে হয়েছে। তিনি একসময় বিরাট বড় শরিক ছিলেন, অন্যতম বড় শরিক ছিলেন বিজেপির। তো তারপরে অতি সম্প্রতি আপনারা খেয়াল করে দেখুন, বিধানসভার ভেতরে মোদি চোর, মোদি চোর, বিজেপি চোর, বিজেপি চোর, অমিত শাহ চোর, অমিত শাহ চোর, মানে একটা ভয়ঙ্কর ব্যাপার চলছে। ২০১৬ সাল পর্যন্ত বিরোধী কারা ছিল? ২০১১ সালে কাকে সরিয়ে তৃণমূল এসেছিল? সিপিআইএম কে সরিয়ে। বিরোধী মানে সিপিএম খুব খারাপ, সিপিএম খুব খারাপ, এর বাইরে আর কিছুই নেই। মানুষও ভেবেছিল, আমরাও ভেবেছিলাম, আপনারাও ভেবেছিলেন এই সিপিএম কে তাড়াতে হবে, এই বামফ্রন্ট সরকারকে তাড়াতে হবে, যাকে খুশি ক্ষমতায় আনো, কিন্তু এদেরকে তাড়াতে হবে। ২০১১ সালে তৃণমূল ক্ষমতায় এলো, তৃণমূল কংগ্রেসের সঙ্গে জোট করেছিল, তার আগে পর্যন্ত বিজেপির সঙ্গে ছিল, কিন্তু ২০১১ সালে কংগ্রেসের সঙ্গে জোট হলো। ২০১৬ সাল পর্যন্ত মূল প্রতিপক্ষ ছিল সিপিআইএম বা বামফ্রন্ট। তারপরে হঠাৎ করে দেখা গেল যে ৭৭টা আসন পেয়ে গেল ২০২১-এ বিজেপি। তার আগে বিরোধী দলনেতা ছিলেন সিপিআইএম এর পলিট ব্যুরো সদস্য সূর্যকান্ত মিশ্র, তারপরের বিরোধী দলনেতা কংগ্রেসের যিনি ছিলেন আব্দুল মান্নান, এবং বিরোধী রাজনীতি ক্রমশ ক্ষীণ হয়ে যাচ্ছিল। ২০২১-এর পরে আমরা দেখলাম শুভেন্দু অধিকারীর নেতৃত্বে বিরোধী যে আছে সেটা টের পাওয়া গেল। মানে বিভিন্ন চুরি, জোচ্চুরি, যা কিছু অত্যাচার, যা কিছু নিষ্পেষণ, যা কিছু শোষণ, সমস্ত কিছুতে একদম চোখে চোখ রেখে, মানে চোখ তুলেও নয়, চোখ নামিয়েও নয়, চোখে চোখ রেখে লড়াইটা দিয়ে গেলেন শুভেন্দুবাবু এবং তার নেতৃত্বে বিজেপি পরিষদীয় দল। অন্যদিকে বিজেপির যারা সাংগঠনিক নেতারা রয়েছেন তারা অন্যদিকে রাস্তায় লড়াই করছেন। বিধানসভার ভিতরে বাইরে লড়াইটা শুরু হলো, এখন একটা উত্তুঙ্গ জায়গায় পৌঁছে গিয়েছে। এই জায়গায় এসে তৃণমূলের মূল প্রতিপক্ষ কারা? বিজেপি। বিজেপির মূল নেতাকে শুভেন্দু অধিকারী। শুভেন্দু অধিকারীকে একসময় যিনি ক্যোंकि সাস ভি কভি বহু থি, একসময় তিনি তৃণমূলের একদম অন্যতম শীর্ষ নেতা ছিলেন, একদম কোর কমিটির সদস্য ছিলেন। তার ফলে একদম কুরুক্ষেত্র যুদ্ধের মতো পরিস্থিতি তৈরি হয়ে গিয়েছে। একদিকে শ্রমিকবাবু যেটা বলছেন যে তারা না থাকলে এই তৃণমূল কংগ্রেসের জন্ম হতো না, অর্থাৎ কোথাও একটা সম্পর্ক ছিল, কোথাও কেন একদম পরিষ্কার, দিনের আলোর মতো পরিষ্কার। এবং এখন যারা মূল মুখ, যাদের নেতৃত্বে ভারতীয় জনতা পার্টি পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন লড়তে চলেছে, তার মধ্যে সবচেয়ে উজ্জ্বল মুখ হচ্ছে শুভেন্দু অধিকারী। তিনি একসময় ভেতরে ছিলেন তৃণমূলের, ফলে সমস্ত আটঘাট জানা, একসময়ের সম্পর্ক, এবং সম্পর্কের মধ্যে থাকা ব্যক্তিদের যদি লড়াই হয়, কুরুক্ষেত্র যুদ্ধ দেখিয়ে দিয়েছে মহাভারতে, পাণ্ডব এবং কৌরবদের যুদ্ধ, ওর মতো বিধ্বংসী যুদ্ধ, ওর মতো বড় ঘটনা তো পৃথিবীর ইতিহাসে আর নেই। অতএব ২০২৬ সালের আগে শ্রমিক ভট্টাচার্য যে মন্তব্যটি করেছেন এটা একদম ভেবেচিন্তে, অবশ্যই পুরোপুরি ছক করে, অঙ্ক কষে এবং অত্যন্ত গবেষণাধর্মী কথা এটা বলা যেতেই পারে। আগামী যে নির্বাচন হতে চলেছে তাতে করে এই যে সম্পর্কে থাকা ব্যক্তিরা, মানে ধরুন কোনো গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডের ছাড়াছাড়ি হয়ে গেল, স্বামী স্ত্রীর ছাড়াছাড়ি হয়ে গেল, দুই ভাইয়ের মধ্যে শত্রুতা শুরু হলো, তাদের মধ্যে যখন যুদ্ধ শুরু হয়, তাদের মধ্যে যখন লড়াই শুরু হয়, সেটা কিন্তু অত্যন্ত বড় আকার নেয়। এবার তৃণমূলের মধ্যে একটা মুষল পর্ব চলছে, তৃণমূলের একটা অন্য লবির সঙ্গে আর একটা লবি, তাদের মধ্যে লড়াই শুরু হয়ে গিয়েছে, এবং বিজেপির সঙ্গে যে রাজনৈতিক যুদ্ধ শুরু হয়েছে, যেখানে মমতা বন্দ্যোপাধ্যায় বারবার বিজেপির নেতাদের, শীর্ষ নেতাদের, নরেন্দ্র মোদীকে, অমিত শাহকে বারবার কটাক্ষ করছেন, নোংরা ভাষায়, অসাংবিধানিক ভাষায় অসভ্যতা করে চলেছেন। এবার কিন্তু লড়াইটা এমন দিকে যাচ্ছে, এখানেই আসছে পুনর্মূষিক ভবর গল্প। সেই যে ইঁদুরের গল্প বলেছিলাম, ইঁদুর হয়ে গেল সিংহ, এবং সিংহ যখন আবার তার জন্মদাতাকে যখন খেতে এলো, তখন তাকে আবার সেই ইঁদুর হয়ে যেতে হলো। অর্থাৎ গল্পটা কি? এই আমাদের পুরো কথাটার নীতি কথা যদি বলতে হয়, যে বিজেপি জন্ম দিয়েছিল তৃণমূল কংগ্রেসের, বিজেপি শেষ করতে চলেছে তৃণমূল কংগ্রেসকে,
এবং পথে বাটি নিয়ে বসতে চলেছে তৃণমূল কংগ্রেস এবং তাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আগে কি অবস্থা ছিল আপনারা তো জানেন, তৃণমূল কংগ্রেসের জন্ম হওয়ার পর থেকে কি অসহায় অবস্থা। সমবায় ভোটে মার খাচ্ছে, স্কুল ভোটে মার খাচ্ছে, কলেজ ভোটে মার খাচ্ছে, ক্লাবে গিয়ে মার খাচ্ছে, সেই চোখ রাঙানি, সেই ঔদ্ধত্য সিপিএম এর পাড়ায় পাড়ায় মাস্তানি সমস্ত কিছু সহ্য করে দাঁতে দাঁত চেপে শুধুমাত্র বিজেপি ছিল বলে, বিজেপি সরকারের ব্যাকআপ ছিল বলে পরপর উতরে গিয়েছিল তৃণমূল কংগ্রেস এবং উতরে গিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। এখন তার সেই ঋণ স্বীকারের বদলে, কৃতজ্ঞতা স্বীকারের বদলে যেভাবে কুরুচিকর আক্রমণ তিনি করে চলেছেন একের পর এক, এবং নরেন্দ্র মোদীকেও পর্যন্ত ছাড়ছেন না। অপারেশন সিঁদুরের বিরোধিতা করতে গিয়ে তিনি নরেন্দ্র মোদীর ব্যক্তিগতভাবে তার স্ত্রী, তার সিঁদুর ইত্যাদি নিয়ে যেসব ছাপার অযোগ্য ভাষায় আক্রমণ করেছেন আপনারা সব জানেন। এখন যেটা হচ্ছে, নরেন্দ্র মোদী তো একজন যোগী পুরুষ, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। সেই গল্পেরই পুনরাবৃত্তি আবার হতে চলেছে বন্ধু। আপনারা কয়েক মাস অপেক্ষা করুন, আবার সেই ইঁদুর থেকে সিংহ যেমন করা হয়েছিল তৃণমূলকে, আবার সিংহ থেকে পুনরায় ইঁদুরে পরিণত হতে চলেছে তৃণমূল কংগ্রেস। এবং বাই হুক অর কুক, যে কোনো উপায়ে, যে কোনো মূল্যে বিজেপি এটা করতে চলেছে। সঙ্গে থাকুন। আপনারা যারা এখনো পর্যন্ত নবান্ন নিমন্ত্রণ চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি, প্রথমবার যারা দেখছেন, অবশ্যই তারা সাবস্ক্রাইব করবেন এবং আমাদের এই আলোচনা, আমাদের এই কন্টেন্ট, আমাদের এই এপিসোড কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি, দেখা হবে পরের এপিসোডে। জয় হিন্দ, বন্দে মাতরম।